আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি রসায়নের তৃতীয় নম্বর চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তৃতীয় নম্বর চ্যাপ্টারের প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় পার্টে আমাদের সর্বশেষ অংশটুকু আমরা আজকে আলোচনা করব। তো এখানে এই টপিকসগুলোয় আমাদের সর্বশেষ, এবং এখানকার মধ্যে আইসোটপের কিছু আলোচনা আছে। তো আইসোটপ আমরা আসলে কিছুটা আলোচনা করব, এবং আইসোটপের ব্যবহারগুলো আমরা রিডিং করলে বিষয়গুলো ক্লিয়ার হবে। তো যাই হোক, প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। মানে পরমাণুর যে শক্তি স্তরগুলো আছে এগুলোতে আসলে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হয়ে থাকে, এবং উপশক্তি স্তরের ধারণা। এই উপশক্তি স্তর সম্পর্কে আমাদের এখানে আলোচনা আছে, সেটা ইন্টারেও কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা আছে। তবে এখানে যদি আমরা ভালো করে বুঝি, তবে ইন্টারে গিয়েও আমাদের কিছুটা আমরা নিজেই বুঝবো বিষয়টা। তো এরপরে হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি বা নিয়মটা আসলে কি। এই মোট কথা হচ্ছে যে এই টপিকসগুলো আমরা আজকে যে টপিকসগুলো এখানে নিয়েছি, এটা সর্বশেষ আমাদের এই আলোচনাটা। তো প্রথম থেকে আমরা আলোচনাটা শুরু করি, চলেন শুরু করা যাক। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কিভাবে করব? পরমাণুর শক্তি স্তর বলতে আমরা বলছি পরমাণুর একটি নিউক্লিয়াস থাকে, যে পরমাণুর নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে কিছু শক্তি স্তর থাকে, বাইরে কিছু এরকম শক্তি স্তর থাকে। এই যে এগুলো হচ্ছে আমাদের শক্তি স্তর, এক বা একাধিক শক্তি স্তর থাকতে পারে। তো এগুলোকে আমরা বলতেছি কি, এগুলোকে বলতেছি আমরা প্রধান শক্তি স্তর। এগুলোকে বলতেছি প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এবং এগুলোকে প্রকাশ করা হয় এন দ্বারা। প্রধান শক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি, তাহলে প্রথম শক্তি স্তর যদি হয়, প্রথম শক্তি স্তর এখানে এন এর মান হবে 1, দ্বিতীয় শক্তি স্তরটাতে এন এর মান হবে কত? 2। এরকম তৃতীয় শক্তি স্তর যদি আসে, তাহলে এন এর মান হবে আবার কি? 3। তো এই শক্তি স্তরগুলোকে আবার প্রকাশ করা হয় এরকম কে, তারপর হচ্ছে এল, এরপরে আবার আসতে পারে যেটা হবে তোমার যদি পরেরটাতে আসে কে এল এম, তারপরে আসলে কি হবে? এন। হ্যাঁ, এভাবে চলতে থাকবে। তো এগুলো হচ্ছে আমাদের শক্তি স্তর। মোট কথা হচ্ছে প্রধান শক্তি স্তর মান যখন n = 1, তখন কে শেল হবে বা কে শক্তি স্তর হবে। n = 2 হলে এল শেল হবে বা এল শক্তি স্তর হবে। তো যাই হোক, এটা আমাদের বইতে আছে বিষয়টা। তো প্রধান শক্তি স্তর, এই যে n, আমরা বলছি n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর বোঝাবে, n = 2 হলে দ্বিতীয়, এরপর আরেকটা হলে তৃতীয়, 3 নম্বর, 4 নম্বর, এরকম করে শক্তি স্তরগুলো আসবে। কিন্তু এখানে বলা আছে পরমাণুর শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, মানে এই শক্তি স্তরে আমার ইলেকট্রন কত, প্রথম শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে আমার কয়টি ইলেকট্রন থাকবে, এই বিষয়টার কথা বলতেছে। তো আমার এখানে প্রথম শক্তি স্তর n = যদি 1 হয়, তাহলে প্রথম শক্তি স্তরটাতে কতটি ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন কতটি থাকবে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n²। n² এখানে n বলতে আমরা বোঝাচ্ছি এই যে প্রধান শক্তি স্তরটা, প্রধান শক্তি স্তর। তাহলে এই যে n এর মান কত? এখানে n এর মান 1, তাহলে প্রথম শক্তি স্তর এই যে n এর মান 1 এর উপর স্কোয়ার দিলে আমার কত আসে? এটা কিন্তু n এর উপর স্কোয়ার দিলে আমার 1 হয়, আর 2 দ্বারা গুণ করলে কি হবে? 2 হবে। তার মানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। এরপরে দ্বিতীয় শক্তি স্তর n = 2 হলে আমরা বুঝি দ্বিতীয় শক্তি স্তর, এখানে ইলেকট্রন কয়টা হবে? তার মানে 2n² যে সূত্রটা আছে, এটা দিয়ে যদি আমরা দেখি 2 * এই যে 2 এর উপর স্কোয়ার, তার মানে কত? 2 × 2 = 4, 4 × 2 = 8, মানে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। এরপরে n = যদি 3 হয়, 3 হলে কত হবে? 2 * এই যে n এর মান 3 এর উপর স্কোয়ার, তার মানে কত? 3 × 3 = 9, 9 × 2 = 18, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকবে। এরপরে n = যদি 4 হয়, তার মানে কত হবে? 2 × 4 এর উপর স্কোয়ার, তার মানে 16 × 2 = কত? 32। এই যে 4 নম্বর শক্তি স্তরটাতে আমার কতটি ইলেকট্রন থাকবে? 32টি ইলেকট্রন থাকবে। এই হচ্ছে আমাদের ইলেকট্রনের ধারাবাহিকতা, যে প্রথম স্তরে কতটা থাকবে, দ্বিতীয় স্তরে কতটি থাকবে, তৃতীয় স্তরে কতটি থাকবে। এটা হচ্ছে আমাদের পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, মানে এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে। তো এরকম আমরা যদি দেখি যে সোডিয়াম
এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তার মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যত সেটাই তার ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন এই যে 11টা ইলেকট্রন, আমরা যদি বলি যে প্রথমটাতে তাহলে কয়টা থাকবে? প্রথমটাতে 2টা। এরপরে থাকবে কয়টা? এরপরে থাকবে দ্বিতীয় স্তরটাতে আমরা জানি যে n এর মান যদি 2 হয় তাহলে 8টা ইলেকট্রন হয়, তার মানে 2টা। এরপরে এই 2 4, আর 2 কত? 6, আর 2 হচ্ছে 8। এরপরে আমাদের আরেকটা শক্তি স্তর যদি দেই, সর্বশেষ শক্তি স্তরটা এখানে কি? সর্বশেষটা, আচ্ছা সর্বশেষটাতে একটা থাকবে, মানে এইদিকে আমি দিলাম না, সর্বশেষটাতে আমার কি একটা থাকবে, যেহেতু 11টা ইলেকট্রন। তাহলে এই যে প্রথমটাতে 2টা, তারপরে 8টা, এরপরে একটা, এটা আমরা সাজাইলাম। তো যাই হোক, এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে বা কিভাবে সাজানো থাকে। আচ্ছা, এরপরে আমার গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা উপশক্তি স্তরের ধারণা। এখন উপশক্তি স্তরটা কি? এই উপশক্তি স্তর যেমন আমরা বলি যে প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরটাকে আমরা যদি বিভক্ত করি, আরও কতগুলা শক্তি স্তরে বিভক্ত করি, সেগুলোকে আমরা উপশক্তি স্তর বা অরবিটাল বলে থাকি। তো এখন তাহলে মোট কথা হচ্ছে উপশক্তি স্তরটা আসতেছে কোথা থেকে? এই প্রধান শক্তি স্তর, এই স্তরগুলো এই প্রধান শক্তি স্তর বা n থেকে আসতেছে। এই কথাটা আমার মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমাদের উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর আমরা বলতেছি যে প্রধান শক্তি স্তর থেকে উপশক্তি স্তর আসতেছে। আচ্ছা, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর থেকে আমাদের উপশক্তি স্তর আসতেছে। তাহলে প্রধান শক্তি স্তর আমার হচ্ছে n। এই প্রধান শক্তি স্তর, এটা থেকে আমার আসবে কি? এই প্রধান শক্তি স্তর থেকে আমার আসতেছে কি? উপশক্তি স্তর। উপশক্তি স্তর। তো এখন এরপরে আমরা এটা থেকে এই উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তর বা অরবিটাল, এটাকে প্রকাশ করা, উপশক্তি স্তরকে প্রকাশ করা হয়, যেটা আমরা এটা এন দ্বারা প্রকাশ করি। এটাকে আমাদের প্রকাশকটা হচ্ছে, এটার প্রকাশ হচ্ছে এল, স্মল এল দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয় উপশক্তি স্তরকে। আর এই উপশক্তি স্তর, এখান থেকে আরেকটা জিনিস, উপশক্তি স্তর থেকে আরেকটা জিনিস আসে যে এই উপশক্তি স্তর বা অরবিটালগুলো হতে পারে, যেগুলো হয়, মানে অরবিটালগুলো হয় কি? এস হয়, আর হচ্ছে পি, আর হচ্ছে ডি, আর হচ্ছে কি এফ। এই 4টা অরবিটাল বা উপশক্তি স্তর হয়ে থাকে। এই 4টা, এই যে এস পি ডি এফ, এই 4টা অরবিটাল হয়ে থাকে। তাহলে আমাদের কথাটা কীরকম? প্রধান শক্তি স্তর n, এটাকে যদি আমরা বিভক্ত করি, সেখানে আমার উপশক্তি স্তর বা অরবিটাল এল, এখান থেকে আসে কি? এই যে উপশক্তি স্তর আসে, এখান থেকে 4 ধরনের উপশক্তি স্তর আমরা পেয়ে থাকি। সেটা কীরকম? এস পি ডি এফ। এখন এগুলা আমার কিভাবে আসছে? এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এল এর মানগুলো আসবে, এই যে এল এর মান যখন 0 হবে, এল এর মান 0 হলে এস অরবিটাল হবে, এবং এল এর মান যদি 1 হয়, আচ্ছা এল এর মান যদি 1 হয় তাহলে পি অরবিটাল হবে। এল এর মান যদি কত হয়? 2 হয়, তাহলে ডি অরবিটাল হবে। এল এর মান যদি 3 হয় তাহলে আমার আসবে কি? এল এর মান 3 হলে এফ অরবিটাল হবে। আচ্ছা, এই বিষয়টুকু আমার মনে রাখতে হবে যে এল এর কোন মানের জন্য এস পি ডি এফ এই অরবিটালগুলো হয়ে থাকে। এখন দেখো, আমরা কিন্তু বলছিলাম যে এই যে এল এর মানগুলো যে আসবে সেটা n থেকে আসবে, মানে এইটাকেই আমরা বিভক্ত করব, মানে হচ্ছে প্রধান শক্তি স্তরটাকে আমরা যদি কি করি? বিভক্ত করি, তাহলে আমরা কি পাবো? এই যে আমাদের উপশক্তি স্তর বা অরবিটালগুলো পাবো। আর এই অরবিটালগুলো এল এর মানটা আসবে কি থাকে? n থেকে। তো এই এল এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমার কি হবে? এল এর মানটা আসবে n-1, 0 সহ n-1। হ্যাঁ, এই কথা একটা, মানে 0 সহ n-1 পর্যন্ত। তার মানে লেখাটা হবে কীরকম? আচ্ছা, এটা আবার অনেকে মনে করতে পারে এখানে আবার 0 কীভাবে? আচ্ছা, এটা একটু মিশাই। আচ্ছা, এখানে হচ্ছে কি? এল এর মানটা আসবে 0, মানে 0 সহ n-1 পর্যন্ত, 0 সহ n-1 পর্যন্ত। তার মানে এই কথাটা দ্বারা আমরা কি বুঝতেছি? যে n এর মান, আচ্ছা n এর মান n ইকুয়াল টু যখন 1, তার মানে কি? এই যে n-1, তার মানে n এর মানটা এখানে 1 বসাও, তাহলে এল এর মানটা কি পাবা? এল এর মানটা আমরা পাবো কি? এই যে 0। এল এর মান পাবো কি? 0। কেন 0 হলো? আমার এখানে এই জায়গাটাতে আমি যদি n এর মান যখন 1, এই 1টা যদি এখানে বসাই,
এই ওয়ানটা যদি এখানে বসাই, এই যে 1 - 1 তার মানে কত 0, এইটা কি এল এর মান না? এটা কিন্তু এল এর মান, এই যে এল এর মান পাচ্ছি, এই যে এন এর মান, প্রধান শক্তি স্তর যদি 1 হয় তাই এল এর মান কত হবে? 0 হবে। আবার n = যদি 2 হয় তাহলে এল এর মান কত হবে? আমরা বলছি 0 সহ n - 1, তার মানে কি এই 0 অবশ্যই এখানে দিতে হবে। এরপরে n - 1, এই যে 2 - 1 করলে কত হবে? 2 - 1 করলে কিন্তু 1 হবে, এই যে 2 - 1 তার মানে কত? 1, তার মানে 0 সহ, মানে আমরা বলছি 0 সহ n - 1 পর্যন্ত। আচ্ছা, এরপরে n = যদি 3 হয়, n = 3 হলে এল এর মান তাহলে কত হবে? এই যে 0 সহ এই দুইটা মান নিতে হবে, এই দুইটা মান অবশ্যই নিতে হবে, 0 1 নিতে হবে। আর 3টা যদি বিয়োগ করি, আচ্ছা 3 - 1 তার মানে কত? তার মানে হচ্ছে কত? 2। এরপরে n = যদি 4 হয়, n = 4 হলে এল এর মান কত হবে? এল এর মান 0, এইটা লিখবো, এই যে 1, তারপরে 2, তারপরে 4, এই যে 4 - 1 মানে কত? 3। এই যে আমরা এগুলো পাইলাম, এই মানগুলো এই পর্যন্ত রাখলে হবে। আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করব, উপশক্তি স্তরের মাধ্যমে যে ইলেকট্রন বিন্যাসগুলো করব বা ইলেকট্রনগুলোকে সাজাবো বিভিন্ন স্তরে, সেই ক্ষেত্রে আমার এই 4 পর্যন্ত করলেই এনাফ, আর লাগে না। তো যাই হোক, আমরা একটু বুঝি এটা। তাহলে এখানে এল এর মান যখন 0 তখন কোন অরবিটাল হয়? আমরা বলছিলাম এই যে এস অরবিটাল হয়। কথাটা ভালো করে লক্ষ্য করি যে যখন এল এর মান যখন 0 হয় তখন এস অরবিটাল হয়। তাহলে এই 0-র জন্য আমরা লিখব কি? এই যে এস লিখব, 0-র জন্য লিখব এস। এই যে 0-র জন্য এস লিখলাম। এখন এই যে 1 আছে, তার মানে এটার সামনে একটা 1 দিব, তার মানে 1s। এই অরবিটালটা হয়ে গেল কি? এই যে 1s, বলতে এটা বোঝাচ্ছে একটা অরবিটাল। এল এর মান যখন 0 হবে অরবিটাল সংখ্যা হয় একটা, এখানে একটা অরবিটাল বা উপশক্তি স্তর একটা। এরপরে এল এর মান এই যে এখানেও 0 আছে, তাহলে 0-র জন্য আমরা কি নিব? 0-র জন্য এস। আর এই যে 1-এর জন্য কি হয়? 1-এর জন্য পি অরবিটাল হয়। এই যে 1 আছে, এই কারণে এখানে পি অরবিটাল, এই যে পি। এখন দেখো, এই যে n এর মান যেহেতু 2, এই সামনে 2, তাহলে এই সামনে এই যে 2 দিব, 2s 2p দিব। তার মানে কি এখানে আমরা কি বুঝতেছি? এই যে 2গুলো, এই যে 2, এই 2গুলো মূলত এই n এর মান, মানে সামনে যে মানগুলো থাকে এগুলো মূলত তাহলে কি কিসের মান? n এর মান বা প্রধান শক্তি স্তরের মান। আর এখন এই যে n এর যখন 3, তাহলে এখন 0-র জন্য আমরা অবশ্যই s লিখব। এই যে 0-র জন্য s, 1-এর জন্য p, এই যে 1-এর জন্য p, এবং এই 2-এর জন্য কি? এই 2-এর জন্য কোন অরবিটাল হয়? 2-এর জন্য ডি অরবিটাল হয়, এই যে আমি ডি দিলাম। এখন যেহেতু এই যে 3-এর জন্য এই অরবিটালগুলো আসছে, এই কারণে সামনে কি দিব? এই যে 3s, 3p আর কি? এই যে 3d। ওকে, এরপরে এই যে 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারে আমরা বলছি এল এর মান এই যে 0 আসছে 1, এই যে এস, এই যে এস এ হবে 0, তার মানে কি এখানে আসতেছে একটা এস, এই যে 0-র জন্য এস, 1-এর জন্য কি? 1-এর জন্য পি, আর 2-এর জন্য কি? এই যে 2-এর জন্য ডি। এবং 3-র জন্য কি আসবে? 3-র জন্য আমরা কি লিখছিলাম? এই যে 3-র জন্য কিন্তু এফ হয়, তাহলে এই যে এফ দিলাম। এখন ঘটনা যেহেতু এখানে 4-এর জন্য এই অরবিটালগুলো আসছে, তার মানে এগুলো 4 দিব সামনে, এই যে 4, এই যে 4p, এই যে 4d, আর এটা হচ্ছে কি? এই যে 4f। এই যে আমাদের অরবিটাল অনেক সময় বলে যে n এর মান প্রধান, এই যে দেখো প্রধান শক্তি স্তরের মান যদি n = 4 হয় তাহলে অরবিটাল কয়টি অরবিটাল হয়ে থাকে? আচ্ছা, তাহলে n বা প্রধান শক্তি স্তরের মান যদি 4 হয় তাহলে অরবিটাল কয়টা হবে? এখানে অরবিটাল হবে 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা। যদি n এর মান 3 হয় তাহলে অরবিটাল হবে কয়টা? 1টা 2টা 3টা, তাহলে অরবিটাল হবে কয়টা? 3টা। তাহলে এই বিষয়গুলো আমাদের এমসিকিউর জন্য আমাদের মনে রাখতে হবে, এবং সৃজনশীলও আমাদের এই বিষয়গুলো কিন্তু লাগবে। তো এটা গেল আমাদের উপশক্তি স্তর, মানে উপশক্তি স্তরের মান আমাদের প্রথম। তাহলে আমরা কি বলছিলাম? যে প্রধান শক্তি স্তর থেকে আমার আসছে সে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এখান থেকে আমরা এল এর মান, এই যে এল এর কোন কোন মানের জন্য আমাদের এস, পি, ডি, এফ আছে সেটা আমরা দেখলাম যে 0-র জন্য এস, 1-এর জন্য পি হয়, 2-এর জন্য ডি হয়, এবং 3-র জন্য কি হয়? এফ হয়। এরপরে আমরা এল এর মানটা আসবে, যেহেতু আমরা বলছি প্রধান শক্তি স্তর থেকে এগুলোকে বিভক্ত করা হচ্ছে, তাহলে এল এর মান আসে 0 সহ n-1 পর্যন্ত এল এর মানগুলো হয়ে থাকে। তাহলে এই বিষয়টা আমরা দেখলাম যে এগুলো দেখলাম উপশক্তি স্তর বা অরবিটালগুলো কিভাবে আসে, এইটুকু আলোচনা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে উপশক্তি স্তর বা উপশক্তি স্তরগুলো কিভাবে আসছে। এখন আমরা দেখব যে ওই উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা বা উপশক্তি কোন অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কী রকম। দেখা যাচ্ছে এই 2s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এরপরে হচ্ছে 3s 3p বা এগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা বা উপশক্তি স্তর, কোন উপশক্তি স্তরটা কতটি ইলেকট্রন থাকতে পারে সেই বিষয়টা আমরা একটু এখন দেখি। আচ্ছা, এটা একটু মিশিয়ে দিই।
থাকে, তাহলে উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে বা কতটি ইলেকট্রন থাকে উপশক্তি স্তরগুলোতে। তো আমরা এখানে কিন্তু উপশক্তি স্তর যেগুলো দেখছি এস, পি, ডি, এফ, এই যে হচ্ছে আমাদের উপশক্তি স্তর। তো এই উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 এবং পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, এরপরে ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন এই যে আমরা যদি বলি যে এই ইলেকট্রনগুলো আমাদের কতটি ইলেকট্রন আছে, আমি যদি বলি যে পি ইলেকট্রন ধারণ ক্ষমতার বের করো, এটাতে ইলেকট্রন যে 10টা আছে, এটা কিভাবে আসছে, এটা আমি কিভাবে বের করতে পারবো? তো এটা হচ্ছে সূত্রটা হচ্ছে 2 × 12 প্লাস হচ্ছে 1, 12 প্লাস হচ্ছে কি 12 প্লাস 1। তো এখানে আমরা দেখলাম যে এই সূত্রটা দিয়ে আমরা এই অরবিটালগুলো ইলেকট্রনগুলো বের করতে পারবো। আসলে যে সেটা 2 আছে, এটা 6, 10, 14 যে হয়, এগুলো আমরা বের করতে পারবো। আমরা যদি এস এর জন্য বের করি, এস এর জন্য এল এর মান কত? এস এর জন্য এল এর মান এই যে এখানে এল এর কোন কোন মানের জন্য আসছে? এল এর মান এখানে 0, এখানে 1 এর জন্য আসছে, এখানে 2 এর জন্য আসছে, আর এখানে 3 এর জন্য আমাদের এই এসপিডি অরবিটালগুলো আমরা পাইছিলাম। তো এখন এই যে 2, এখানে আমরা এস অরবিটাল বলছি। আচ্ছা, 2 × কত? আমরা বলছিলাম কি এই যে এল এর মান কত? এস অরবিটালে এল এর মান কত? এই যে এল এর মান কত এস অরবিটালে? 0। তার মানে এখানে 0 প্লাস হচ্ছে 1। তার মানে আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এটা তো 0 হয়ে যায়, আর এই যে 2 দ্বারা গুণ করলে আমার কত আসে? এই যে একমাত্র 1 আছে, কিন্তু এটা তো 0 দিয়ে গুণ করলে 0, তার মানে এখানে 2 আসে, 2টা ইলেকট্রন। এই যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এস এর হচ্ছে কত? 2। এই যে আমরা পাইছি এটা, এই যে এই অংশটুকু। এরপরে আমরা যদি দেখি যে এটা হচ্ছে কি পি অরবিটাল। আচ্ছা, পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা, পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তো পি এর জন্য আচ্ছা সূত্র এটাই 2 × এই যে 2, এখানে এল এর মান কত? 1 এর জন্য পি অরবিটাল হয়, তাহলে এখানে 1 দিব, আর এখানে হচ্ছে আমার আগে থেকে যে সূত্র যে 12 প্লাস 1, এই যে এল এর মান সেখানে 1, তার মানে কত? 2 × 2, আর এখানে 1 যোগ করলে কত? 2 × 3, 3 × 2 কত? 6। এই যে আমাদের ইলেকট্রন পেয়ে গেলাম। এই যে আমাদের 6টা, সর্বোচ্চ 6টা ইলেকট্রন আমাদের পি অরবিটাল ধারণ করতে পারে। এই যে এই সূত্রটা দিয়ে বের করতে পারবো ইলেকট্রনগুলো। এরপরে আমরা যদি ডিতে দেখি, তাহলে ডিতে কত আসে? ডিতে যদি যাই, তাহলে ডি এ 2 × 12। আচ্ছা, এল এর মান কত হবে? এল এর মান কিন্তু 2, এল এর মান হচ্ছে কত? এল এর মান কিন্তু 2। আচ্ছা, এল এর মান 2 আর প্লাস হচ্ছে কত? 1, তার মানে 2 × 2 = 4, আর 5, 5 × 2 = 10। এই যে 10টা ইলেকট্রন আমরা পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে আমাদের কি ডি অরবিটাল ইলেকট্রন ধারণ করে, সর্বোচ্চ 10টা, এর বেশি ইলেকট্রন ধারণ করতে পারবে না। এখন এরপর হচ্ছে আমার এফটা যদি আমরা দেখি যে 2 × 2, এই যে 2 × কত হবে? এই যে এল এর 3 এর জন্য এফ হয়, তার মানে এখানে 3 দিব প্লাস 1, তাহলে এখানে কত? 3 × 2 = 6, 7, আর 7 × কত? 7 × 14। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত করে আছে। যেমন আমরা তাহলে এই বিষয়টা দেখলাম যে এই সূত্রটা দিয়ে যে 2 × 12 প্লাস 1, এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো আসলে অরবিটালগুলোর বা উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত করে। তাহলে এই বিষয়টা আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণা। এই এতটুকু আলোচনা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণা। তো এরপরে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি বা নিয়ম, এই টপিক্সটা নিয়ে, যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি বা কিভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করে, বা আমরা হচ্ছে কি মানে ইলেকট্রনগুলো কিভাবে সাজাবো। আমরা কিন্তু এখন ইলেকট্রনগুলো সাজাবো এই উপশক্তি স্তরগুলোর মধ্যে দিয়ে। তো উপশক্তি স্তরগুলোর মধ্যে আমরা এখন সাজাবো, কিন্তু সাজানোর তো একটা নিয়ম আছে, কোনটাতে ইলেকট্রন আগে যাবে, কোনটাতে পরে যাবে, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। আমরা এখন দেখব যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি বা ইলেকট্রন বিন্যাসটা উপশক্তি স্তরের মাধ্যমে আমরা কিভাবে করব সেই বিষয়টা। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি আগে শক্তির ক্রমটা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদের একটা ট্রিক্স এখান থেকে মনে রাখতে হবে। সেটা কিভাবে? যে এইভাবে মনে রাখতে হবে যে এস এস, এরপরে হচ্ছে পিএস পিএস পিএস, আচ্ছা এস এস পিএস আর হচ্ছে পিএস। এরপর লিখব ডি ডিপিএস, এরপরে হচ্ছে ডিপিএস, এরপর লিখব কি এফডিপিএস এফডিপিএস, আচ্ছা এটা এজ হবে এফডিপিএস, আর হচ্ছে কি এফডিপিএস। আচ্ছা, এই যে আমাদের গেল এই সাজানোর প্রক্রিয়াটা।
যে প্রথমটা হচ্ছে কি আমরা এস এস পিএস পিএস, তারপর হচ্ছে কি ডিপিএস ডিপিএস, আর একটা হচ্ছে এফডিপিএস এফডিপিএস। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্রম যে কিভাবে আমি কোনটাতে আগে ইলেকট্রন দিব আর কোনটাতে কি দিব পরে ইলেকট্রন দেব সেটা। তো এখন এই প্রথম যেটা আছে নাম্বারিং করার সময় মনে রাখতে হবে, এই যে প্রথম যেটা আছে আমরা এস দিয়ে শুরু করব, 1s, তারপর একটা হবে 2 এসগুলোকে, এই যে 3, এরপরে হবে 4, মানে শুধু যখন এস হিসাব করব এস আর পি হলে পি এরকম আর কি। তাহলে 1s, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হবে কি, এটা হবে 5, এরপরে এটা হচ্ছে 6, আর এটা হবে 7, আর এটা হবে কি, এটা হবে 8, মানে এটা এস এর সামনে, কিন্তু এস এর সামনে। ওকে, তো এরপরে আমরা যেহেতু 1 দিয়ে শুরু করছিলাম, পিটা শুরু হবে 2 দ্বারা, তাহলে 2p, এই যে p, আর এর একটা p আছে, তার মানে এটা হবে 3, যেহেতু এটা 2 দিছি, 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5, আর এইখানে একটা p আছে 6, এই যে এখানে একটা p আছে 7, এই যে p শেষ। এরপরে আমাদের d আসবে, যেহেতু আমরা 2 কাজ শেষ করছি, এরপরে ডিটা শুরু হবে 3d, এরপর হচ্ছে কি 4d, এরপরে হচ্ছে আরও ডি আছে এখানে 4d, এখানে হচ্ছে 5d, আর এটা হচ্ছে আরেকটা ডি, এটা হচ্ছে 6d। আচ্ছা, ওকে, এরপরে 3 দিয়ে আমরা শেষ করছি, এরপর 4 দিয়ে শুরু হবে, 4 দিয়ে আমার এই যে এফ আছে, তার এই যে 4f, আর আরেকটা এফ এখানে আছে, তার মানে এটা আসতেছে কি 5f। এই যে আমাদের কমপ্লিট, এটা নাম্বারিং করা কমপ্লিট। এখন লেস দ্যান গ্রেটার দ্যান, কোনটার চেয়ে কোনটার শক্তি বেশি। এই যে এই 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি, 2s এর চেয়ে আবার এই যে মানে এর নাম্বার এই যে গ্রেটার দ্যান, এই যে এরকম। আচ্ছা, আচ্ছা, এই যে এরকম। তাহলে আমরা এই অংশটা দ্বারা কি বুঝতেছি, যে আগে 1s ইলেকট্রন পাবে, এরপরে 2s ইলেকট্রন পাবে, এরপরে 2p পাবে, এরপরে 3s, এরপরে 3p, এরপরে 4s, এরপর হচ্ছে 3d, এরপর হচ্ছে 4p, 5s, এরকম আছে। মানে এখানে এটা কিভাবে সাজানো হয়েছে, এটা সাজানো হয়েছে যে এই অরবিটালগুলার একটা কথা হচ্ছে এখানে ইলেকট্রন প্রবেশের যে নিয়মটা, মানে কোন অরবিটালে আগে যাবে, এটা হচ্ছে যে অরবিটালের শক্তি কম সে আগে ইলেকট্রন পাবে, আর যে অরবিটালের শক্তি বেশি সেই ইলেকট্রন পরে পাবে। এখন ঘটনা হচ্ছে এই জায়গাগুলোতে আমরা যদি এরকম করি যে যার শক্তি বেশি সেই ইলেকট্রন আমি যদি আগে দিয়ে দিই, মোট কথা হচ্ছে যে খাবার খাচ্ছে তাকে যদি আরও খাবার দেই, দেখা যাবে এটা কিন্তু কি হবে, ঠিক হবে না কাজটা। তো ঘটনা হচ্ছে যে ক্ষুধার্ত তাকেই খাবার দিতে হবে। মোট কথা হচ্ছে তার এখানে শক্তি কম, যে অরবিটালের শক্তি কম সে আগে ইলেকট্রন পাবে, যে অরবিটালের শক্তি বেশি সেই ইলেকট্রন পরে পাবে। এখন কথা হচ্ছে এই অরবিটালগুলো তো আমি যেভাবে সাজাই দিছি, যদি বলে যে এই অরবিটাল এবং এই অরবিটালের মধ্যে শক্তি কার বেশি, আমি যদি এরকম না করে কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য যে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোন অরবিটালের শক্তি বেশি, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে n + l, এই সূত্রটা। এটা হচ্ছে কি আমরা বলছিলাম, এই সূত্রটা দিয়ে আমি বুঝতে পারবো এই অরবিটালের মধ্যে কার শক্তি বেশি। যেমন আমি যদি এরকম বলি যে এখানে এই 3p এবং 4s এর মধ্যে আমরা যদি বলি যে 3p, এই 3p এবং 4s, এই দুইটা অরবিটালের মধ্যে কার শক্তি বেশি আমি কিভাবে বুঝবো? তো এখন আমরা যে বলছিলাম যে এই সামনে যেগুলো থাকবে এগুলো n এর মান, এগুলো প্রধান শক্তি স্তর, এগুলো কিসের মান, এখানে n এর মান কত, এখানে n এর মান 3, এখানে n এর মান হচ্ছে কত 4। এখন আমরা বলছিলাম l এর মান, এই l এর কোন মানের জন্য p হয়, l এর মান যদি 1 হয় তাহলে কিন্তু p অরবিটাল হয়, আবার l এর মান যদি 0 হয় তাহলে কিন্তু s অরবিটাল হয়। তাহলে আমরা যদি এখানে ইনপুট করি, এখন প্রথমটা এই যে 3pটা, 3pর ক্ষেত্রে দেখি 3p, তাহলে 3pর ক্ষেত্রে দেখি যে এই n এর মান কত, n এর মান 3, এই যে 3 বসাইলাম, l এর মান কত, এখানে p এর জন্য l এর মান হচ্ছে কিন্তু 1, এই যে l এর মান হচ্ছে p এর জন্য l এর মান হচ্ছে 1, এই যে আমরা বসাই দিলাম, তাহলে কত আসতেছে 3 আর 4, এই যে 4। এখন এই পরেরটা যদি দেখি, পরেরটা কি আছে, এই 4sটা যদি দেখি, এই যে 4s। আচ্ছা, তাহলে এই n এর মান এখানে কত, n এর মান 4 প্লাস s এর মান কিন্তু 0, তার মানে কত আসে, এখানে কিন্তু 4 আসে। এখানে কত আসতেছে, এখানে 4 আসতেছে, দুইটা সমান আসছে। আচ্ছা, এটা এরকম যদি আসে, দুইটা যদি সমান আসে, আমরা কিন্তু একটু আগে বলছিলাম যার এই মানটা বড় হবে, মানে এই যে আমরা যোগ করে এইভাবে দেখব, যার মানটা বড় হবে তার শক্তি বেশি হবে। কিন্তু এখানে তো সমান হয়ে গেছে, এটাও 4 এটাও 4। আচ্ছা, এই কথাটা যেহেতু সমান হয়েছে, এই কথাটা বলে দিই, সমান হলে আসলে আমরা কার শক্তি কম বুঝবো,
যদি সমান হয়, সমান হলে কার শক্তি বেশি বা কার শক্তি কম এটা কীভাবে বুঝবো? এখানে দেখব প্রধান শক্তি মানে এন এর মানটা কার ছোট? এন এর মানটা ছোট হচ্ছে এখানে, এই যে 3p, এন এর মানটা ছোট হচ্ছে 3p। এই কারণে 4s-এ আগে ইলেকট্রন না গিয়ে 3p-তে প্রবেশ করবে। তাহলে আমরা বলছি যার শক্তি কম সে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং যার শক্তি বেশি তারপরে ইলেকট্রন প্রবেশ করবে, মানে একে পূর্ণ করে দিয়ে তারপরে ইলেকট্রন। যেমন এর 6টা, 3p-তে ইলেকট্রন, এই যে p এর ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6টা ইলেকট্রন। আমরা একটু আগে দেখেছিলাম এটা যে p 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা। এগুলো জিনিস কিন্তু একটু মুখস্থ করে রাখতে হবে যে p এর 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, d এর 10টা ইলেকট্রন, s এর 2টা ইলেকট্রন, তারপর হচ্ছে f এর 14টা ইলেকট্রন। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, না হলে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে কিন্তু সমস্যা হবে। তো এই যে আমাদের, তাহলে আমরা বলছিলাম দুইটা যদি সমান হয়, n এর মান বা প্রধান শক্তি স্তরের মান যার ছোট হবে সেটা আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং এটা যার n এর মান ছোট সে বুঝাবে তার শক্তিটা কম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা তুলনা করি। একটা যদি এই 3D এবং 4s এর মধ্যে, এই দুটোর মধ্যে তুলনা করি কার শক্তি বেশি? 3D এবং এইটার মধ্যে। তাহলে এখানে n এর মান কত? এখানে কিন্তু l এর মান কত? l এর মান 2 আর n এর মান এখানে কত? 3। তাহলে এই 3Dর ক্ষেত্রে কি হবে? 3Dর ক্ষেত্রে কিন্তু আমার এই সূত্রটা যদি বসাই, n এর মান কত? n এর মান 3, তার মানে 3 প্লাস হচ্ছে কত? d এর মান কিন্তু, এই যে l এর মান কত? l এর মান কিন্তু 2, তার মানে 2 বসাই দিলে আমার কত আসে? 2 বসাই দিলে আমার 5 আসে। কিন্তু এই 4s-এর কিন্তু 4 আসে, দেখো এটা 4। তাহলে এই দুটার মধ্যে যদি আমরা তুলনা করি, এই যে 3Dর শক্তি বেশি না 4s-এর শক্তি? 4s তো 4 পাইছিলাম আমরা, আর এই যে 3Dর কত? 5। তার মানে এখান থেকে দেখো যে এর মান কিন্তু বেশি, এর মান বেশি। তাহলে এখানে বোঝাবে এই 3Dটা শক্তি বেশি, 3D শক্তি বেশি এবং 4s-এর শক্তি কম। তাহলে 4s আগে পূর্ণ হবে, এই দুইটা ইলেকট্রন আগে পূর্ণ করে নেবে, তারপরে আমাদের 3Dতে ইলেকট্রনটা প্রবেশ করবে। তাহলে এই যে আমি এটা লিখছি, এটা হচ্ছে একটা ক্রম, যেটা কিনা এটা আগে ইলেকট্রন যাবে, মানে এটা চেয়ে এটা শক্তি বেশি, এটা চেয়ে এটা শক্তি বেশি, এটা চেয়ে এটা শক্তি বেশি। এবং আমরা কিন্তু এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু বের করতে পারবো যে এখানে কোন অরবিটালের শক্তিটা বেশি, কোন অরবিটালের শক্তিটা কম। তো যাই হোক, আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখব যে আসলে এই উপস্তরের মাধ্যমে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। আচ্ছা, এখন আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। ওকে, তাহলে এখন আমরা উপস্তরের মাধ্যমে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় সেই বিষয়টা আমরা একটু এখন দেখব। আমরা যদি দেখি যে সোডিয়াম, এই যে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, এটা যদি আমরা উপস্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে কি, এই যে 1s2 2s2, এরপরে হচ্ছে কত? 2p 2p6, এরপরে হচ্ছে আমার কত? 3s1। আচ্ছা, এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি যে এই 1s এর পরে 2s, 2s এর পরে 2p, তারপরে 3s, এরপরে আমার 4s আছে, তারপরে 3d আছে, এরকম। আমরা কিন্তু এর আগেরটা যে লক্ষ্য করি, এর আগে যেটা ছিল, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমার কিন্তু কি, এরপরে যেটা আসবে এই যে 3p আসবে, এরপরে আসবে 4s আসবে, এরপরে 3d। এই যে এই সাজানোর প্রক্রিয়াটা, এর আগে আমরা যদি আগেরটা লক্ষ্য করি, আগে যে আমি সিস্টেমটা দেখাইলাম যে কোনটাতে আগে যাবে কোনটাতে পরে যাবে সেই বিষয়গুলো। তো এখানে আমার 11টা ইলেকট্রন আছে, এই যে 2টা ইলেকট্রন, এই যে s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এই যে 2টা ইলেকট্রন, 2 দিয়ে 4টা, 6 4 10 আর একে কত? 11। এই পর্যন্ত এগুলোতে আর ইলেকট্রন প্রবেশ করতেছে না, মানে আর ইলেকট্রন নাই, যেহেতু 11টা আছে। আমার এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে এখানে প্রথম স্তর কোন পর্যন্ত, দ্বিতীয় স্তর কোন পর্যন্ত, তৃতীয় স্তর আমি কিভাবে বুঝবো? যেমন আমার ডায়াগ্রামের মধ্যে ছিল প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এখানে আমরা কিভাবে বুঝবো? তো এখন আমরা একটু লক্ষ্য করি, যে পর্যন্ত 1 আছে এইটা হচ্ছে আমার প্রথম স্তর, এই যে পর্যন্ত 2 আছে এই পর্যন্ত আমার দ্বিতীয় স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, আর এটা হচ্ছে আমার প্রথম স্তর। তৃতীয় স্তর যে পর্যন্ত কি আছে, এই যে 3, এই 3টুকু মিলে এইটুকু হচ্ছে আমার কি তৃতীয় স্তর, এইটুকু মিলে। তাহলে এখানে 10টা ইলেকট্রন থাকে। আমি যদি হিসাব করে দেখি, এই যে প্রথম স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় স্তরে আমার কয়টা থাকতো? এই যে 8টা, এই যে 8টা ইলেকট্রন আছে। তৃতীয় স্তরে থাকে 10টা। তো 10টা এখানে কত? আমরা জানি p ইলেকট্রন থাকে কয়টা? p এ 6টা থাকে, 6টা, আর এখানে d ইলেকট্রন থাকে 10টা, তাহলে 10 6 16, আর s এ থাকে 2টা, 18টা। এই যে 3 হিসাব করতে হবে, মানে স্তর যখন 3 নম্বরের স্তর, 3 কোথায় কোথায় আছে ওগুলো হিসাব করতে হবে। তার মানে দ্বিতীয় স্তর 2 পর্যন্ত, প্রথম স্তর 1 পর্যন্ত, এই আর কি। তাহলে সহজে কিন্তু বোঝা যাবে যে এখানে প্রথম স্তর কোনটা, দ্বিতীয় স্তর কোনটা, তৃতীয় স্তর কোনটা। এখানে 3Dটা সামনে লেখা যায়, কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় কিন্তু মনে রাখতে হবে, ইলেকট্রন দেওয়ার সময় কে আগে পাবে কে পরে পাবে। এই সিরিয়ালটা একটু আগে কিন্তু আমি দেখাই দিছি। তো এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কি ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এরপরে আমরা যদি দেখি,
আচ্ছা, ম্যাগনেসিয়াম হলে জাস্ট এখানে 2 হবে। ম্যাগনেসিয়াম আমরা যদি এরকম বলি যে ম্যাগনেসিয়াম কত 12, তাহলে 12 হলে কত হবে, এই পর্যন্ত তো আমার 10, তাহলে 3s এর এখানে জাস্ট 2 হবে, তাহলে হয়ে গেল। এই পর্যন্ত করলে আমার 12টা ইলেকট্রন হয়ে যায়। এরপরে আমরা যদি দেখি, আচ্ছা ক্যালসিয়াম কিন্তু হচ্ছে কত 20, ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে 20 যদি হয় তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 তারপরে কত 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে কত 3p6, এরপরে আমার 3d আসে, এরপরে আমার 4s আসে। এখন এই পর্যন্ত ইলেকট্রন কয়টা হয়েছে আমরা যদি লক্ষ্য করি, এই যে এখানে প্রথম স্তর, এইটা হচ্ছে দ্বিতীয় স্তর, আর এইটা হচ্ছে আমার তৃতীয় স্তর, আর এটা হচ্ছে 4s চতুর্থ স্তরে প্রবেশ করছে। তো এখন আমরা লক্ষ্য করি এই যে 6 4 এই যে আমরা যদি দেখি যে 6 আর 2 8 2 10টা, এখানে 10টা ইলেকট্রন, 10 আর 2 কত 12, 12 6 হচ্ছে 18, তাহলে আমার 18টা ইলেকট্রন অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমার এখানে আছে 2টা বাকি, 2টা ইলেকট্রন আছে। এখন আমার কথা হচ্ছে 3p পরে তো 3d কি ইলেকট্রন দিতে পারবো? এই 3d-তে ইলেকট্রন না দিয়ে আমি কিন্তু 4s দিলাম, এই যে 2টা ইলেকট্রন, যে 2টা বাকি ছিল এখানে 20, এই যে দিলাম। 3d-তে কোনো ইলেকট্রন দিলাম না, 3d-তে কোনো ইলেকট্রন দিয়ে নেই, এই যে এই 3d-তে কোনো ইলেকট্রন দিলাম না। এর কারণটা কি? আমরা বলছিলাম যে অরবিটালের শক্তি কম সে আগে পাবে, যে অরবিটালের শক্তি বেশি সে পরে পাবে। আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে কত 2, তাহলে n প্লাস l যদি করে দেখি তাহলে 3 প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে কত 5। এখানে যদি দেখি এখানে n এর মান হচ্ছে কত, n এর মান 4 আর l এর মান কত 0, এইটার ক্ষেত্রে 4s এর ক্ষেত্রে, তাহলে n প্লাস l করলে কত হবে 4 প্লাস 0, তার মানে কত 4। তাহলে এখন দেখো এই যে 4 কিন্তু আমার হচ্ছে কি এই 5 এর চেয়ে ছোট, তার মানে শক্তি কার কম, এই শক্তি এর কম। এই কারণে আগে একে পূর্ণ করে দিতে হবে, এই 3d-কে ইলেকট্রন দেওয়া যাবে না যেহেতু তার শক্তি বেশি। এখানে যদি আরও ইলেকট্রন থাকলো তাহলে পরে 3d-তে ইলেকট্রন দেওয়া যাইতো। এখন আমরা দেখো এটা কিন্তু আমরা ক্যালসিয়ামের দেখলাম, ক্যালসিয়াম হচ্ছে 20। এখন যদি আমরা দেখি স্ক্যান্ডিয়াম, আমরা স্ক্যান্ডিয়াম যদি দেখি, স্ক্যান্ডিয়াম SC-তে কত আছে 21। আচ্ছা 21-এ আমরা যদি দেখি এই 21 জাস্ট কি হবে, এই পর্যন্ত 4s2 পর্যন্ত 20টা ইলেকট্রন হয়, 4s2 পর্যন্ত 20টা ইলেকট্রন, তার মানে 20টা যদি হয়ে দেয় 3d-তে জাস্ট একটা ইলেকট্রন প্রবেশ করবে। এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে একটা ইলেকট্রন, 21-এর ক্ষেত্রে জাস্ট এখানে একটা দিলে 21টা হয়ে যাবে। তাহলে এখানে ভ্যানেডিয়াম থাকবে, টাইটানিয়াম থাকবে। আমরা ইলেকট্রনগুলো যদি সাজাই তাহলে মোট কথা হচ্ছে এই যে 3d-তে ইলেকট্রনটা না গিয়ে, তাহলে অনেক সময় প্রশ্নের মধ্যে আসে যে ক্যালসিয়ামের এই যে দেখো ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন দুটি এই যে 3d-তে না গিয়ে 4s-এ কেন যায়, এই প্রশ্নটা কিন্তু আসে। মানে 3d-তে না গিয়ে 4s-এ কেন প্রবেশ করে, তার প্রবেশ করার কারণ হচ্ছে যে এই শক্তি বেশি, মানে এই 4s-এর চেয়ে 3d শক্তি বেশি। এই বেশি হওয়ার কারণে আমাদের নিয়মটা হচ্ছে আগে কম শক্তি যার সেই ইলেকট্রন পাবে, এরপরে যার শক্তি আমাদের বেশি যদি ইলেকট্রন থাকে তারপরে সে পাবে। আগে কম শক্তি যার সে আগে ইলেকট্রন নিয়ে পূর্ণ হবে। আচ্ছা, এটা গেল আমাদের পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি বা নিয়ম। নিয়মটা তাহলে আমরা কি বললাম যে আগে কম শক্তি স্তরে ইলেকট্রন আগে পাবে, আর যার শক্তি বেশি সেই ইলেকট্রন পরে পাবে। এবং কার শক্তি বেশি বা কোন অরবিটালের শক্তি বেশি কোন অরবিটালের শক্তি কম সেটা কিন্তু আমরা বের করার সূত্র দিয়ে আমরা কিন্তু এটা দেখাইছি। এরপরে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম আছে। মানে সাধারণ নিয়ম বলতে কি, এই যে আমরা বলছিলাম যে কম শক্তি স্তর আগে ইলেকট্রন কম, যার শক্তি কম সে আগে ইলেকট্রন পাবে এবং যার শক্তি বেশি সে ইলেকট্রন পরে পাবে। এই যে আমরা এই নিয়মটাতে বলছি, এই নিয়মটা কিন্তু এখানে মানবে না। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম এটা কিন্তু কিছু ব্যতিক্রম, যে এই নিয়মটা মানবে না। কখন মানবে না এটা একটু আমরা আলোচনা করব এখন। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম হচ্ছে যে আমরা আগের যে নিয়মটা আমরা দেখলাম যে যার শক্তি কম সে ইলেকট্রন আগে পাবে, যে শক্তি স্তরের ইলেকট্রন বেশি মানে শক্তি স্তরের আমরা সাধারণত দেখব যে শক্তি বেশি সে পরে ইলেকট্রন পাবে। এই নিয়মটা আমার মানবে না এখানে। এই যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম যে ব্যতিক্রম বলতেছি এখানে মানবে না। এটা না মানার কারণ হচ্ছে যদি অরবিটালগুলো এই অবস্থায় থাকে, অর্ধেক পূর্ণ থাকে, অরবিটালগুলো অর্ধেক পূর্ণ থাকে। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে ইলেকট্রনগুলো দেখা যাবে কি এরকম, মানে D5 এরকম এবং D9 এই অবস্থা ধারণ করে, D5 এবং D9। এটা মানে কি, এটাকে অর্ধেক পূর্ণ বলতেছি আর এটাকে আংশিক পূর্ণ বলতেছি। আংশিক বলতে আমরা কি বোঝাচ্ছি যে একটা ইলেকট্রন দিলেই সেটা সম্পূর্ণ অবস্থা হয়ে যায়, একটা ইলেকট্রন দিলে সম্পূর্ণ অবস্থা হয়ে যায়।
এখন এই যে 5 5 না হয়ে মনে করো এখানে 4 এরকম হচ্ছে, আমি যদি এসকে ইলেকট্রন দিতেছি, মানে এসকে যদি আমি ইলেকট্রন দিতেছি, তাহলে আমি এসকে পূরণ করতে গিয়ে আমার দেখা যাচ্ছে 4 এরকম হচ্ছে, কোনো মূলে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে 4 হচ্ছে বা 9 হচ্ছে। এই ফাংশনটা যদি আসে, মানে D4 বা D9 এরকম হচ্ছে, মানে অর্ধপূর্ণ বা একটা দিলে সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যদি এই অবস্থাটা আসে, তখন আমার ওই যে আগের যে নিয়ম, যে যার শক্তি বেশি সে পরে পাবে, যার শক্তি কম সে আগে পাবে, এই নিয়মটার মেনটেন করবে না। কখন করবে না? এই D4 এবং D9 মোট কথা হচ্ছে অর্ধপূর্ণ যদি হয়, মানে এসকে ইলেকট্রন দিতে গিয়ে আমার যদি ডিটা অর্ধপূর্ণ বা এই যে আংশিক পূর্ণ এরকম অবস্থা ধারণ করে, তাহলে সেটা আর ইলেকট্রন দেখা যাবে এসকে আর ইলেকট্রন দিবে না। মানে যদিও তার শক্তি কম, তাকে ইলেকট্রন না দিয়ে এরা নিজেরা অর্ধপূর্ণ বা পূর্ণ হয়ে যাবে। এটার কারণ হচ্ছে স্থিতিশীলতার কারণ। স্থিতিশীলতা মানে যখন এটা 5 মানে পূর্ণ অর্ধেক পূর্ণ হবে বা সম্পূর্ণ হবে, তখন মৌলটি একটি স্থিতিশীল অবস্থা ধারণ করে। এ কারণে আমাদের সাধারণত কি হয় যে এই D9 যদি এরকম হয়, দেখা যাচ্ছে একে একটা ইলেকট্রন যদি দিয়ে দেওয়া হচ্ছে, একে যদি দেই, তার মানে এখানে D9 হচ্ছে, তখন দেখা যাবে এখান থেকে ইলেকট্রন আসে, এটা 10টা হয়ে যাবে। আর এই D4 যদি হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? এটা 5 হয়ে যাবে। তাহলে এটার একটা নিয়ম আমরা যদি এরকম দেখি যে এই নিয়মটা ক্রোমিয়াম এরকম আছে, ক্রোমিয়াম যেমন 24, এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করে দেখি 1s2 2s2, এরপরে হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3s2, এরপরে হচ্ছে কি 3p6, এরপরে আমাদের আসে 3d, এরপরে হচ্ছে কি 4s। তো আমাদের এখানে যদি আমরা দেখি যে এখানে যদি দুইটা দিয়ে দিই, তার মানে আমার কয়টা 20টা ইলেকট্রন হয়, এবং এখানে তখন 4টা ইলেকট্রন দিতে হচ্ছে। তার মানে কি এখানে আমরা যদি দেখি 4s2 পর্যন্ত 20টা ইলেকট্রন হয়, এই পর্যন্ত 20টা ইলেকট্রন, আর এই 20 আর 4 কত 24। এখন আমরা দেখি যে এই ঘটনাটা, এই যে ডি, এই যে দেখো, এই যে যখন এটাকে ইলেকট্রন দেওয়া হলো দুইটা, তখন এটা D4 হয়ে গেল। আমরা কি বলছিলাম 4 এবং 5 এরকম অবস্থা যদি ধারণ করে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে, তখন কিন্তু আর এখানে দুইটা ইলেকট্রন আসবে না, দুইটা ইলেকট্রন। তখন কীরকম হবে? 3dটা হয়ে যাবে 5, 3dটা হয়ে যাবে 5 এবং 4sটা হয়ে যাবে 1, এরকম হবে। কিন্তু কেউ যদি এই ইলেকট্রন বিন্যাস করে দেয়, সেই ক্ষেত্রে এটা ক্রস যাবে, কাটা যাবে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা বলছিলাম যদি এরকম অর্ধপূর্ণ, মানে একটা দিলেই সে অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে, আবার একটা দিলে সেটা কি হয়ে যেতে পারে? 10ও হয়ে যেতে পারে। মানে এরকম একটা দিলে 10ও, এরকম ফাংশন যদি আসে, তার মানে ওই আগের নিয়মটা আর মানবে না। তাহলে এই যে আমাদের একটা গেল, এই যে 3d5 এবং 4s1, তার মানে এই ফাংশনটা দেখাইতে হবে, তখন আর এই দুইটা এই যে এইরকমভাবে দেখানো যাবে না, বাকিগুলো এই ঠিক থাকবে। 3d5 এবং 4s1 মেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। এরপরে আমাদের কোপার ইলেকট্রন বিন্যাস আমার 29 Cu কোপার, এটা হচ্ছে 29। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা বলছি 4s2 পর্যন্ত কয়টা ইলেকট্রন আসবে? 20টা। এই যে 4s2 পর্যন্ত আমার 20টা ইলেকট্রন আসবে। এখন 3d 20টা যদি আসে, 3d কয়টা হয়? 9 হয়। আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম কি 4s2 পর্যন্ত 20টা ইলেকট্রন আসে, 4s2 পর্যন্ত 20টা ইলেকট্রন, তাহলে আর বাকি কি থাকলো? 3d। তাহলে এটা তো 29টা ইলেকট্রন আছে, তার 4s2 পর্যন্ত যদি 20টা হয়, আগেরগুলো আমি লিখি নেই, 3d 9 এই পর্যন্ত লিখলাম যে 3d 9 এবং 4s2, তাহলে এই অবস্থাটা হয়ে গেছে। কিন্তু এইটা তাহলে এটা কি করতে হবে? এই ইলেকট্রন বিন্যাসটা এইরকমভাবে রাখা যাবে না, এটাকে লিখতে হবে 3d 10 এবং 4s1। এই যে আমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এই নিয়মগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রম, যে অর্ধপূর্ণ এবং আংশিক এরকম একটা দিলে পূর্ণ হয়ে যায় এবং একটা দিলে অর্ধপূর্ণ হয়ে যায়। এই ফাংশনটা আসলে আগের নিয়মটা আমার মানবে না, যদিও তার শক্তি কম বা বেশি, এই বিষয়টা তখন মেনটেন করবে না। এটাই আমরা বলতেছি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কি, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। এরপরে আমাদের আসতেছে আইসোটপ কি, আইসোটপ। ওকে, আইসোটপটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। এখন আমাদের হচ্ছে নেক্সট আলোচনাটা আইসোটপ কি। তো আইসোটপ হচ্ছে কোনো মৌলের যে সকল মৌলের পারমাণবিক সংখ্যাটা একই থাকবে এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটপ বলা হয়। তো আমাদের যে বই, সেটাতে হাইড্রোজেনের 3টি আইসোটপের কথা উল্লেখ আছে। 1 নম্বর যে আইসোটপটা, সেটা হচ্ছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ডিউটেরিয়াম। প্রথমটা হচ্ছে প্রোটিয়াম। আচ্ছা, প্রোটিয়াম। 2 নম্বরটা হচ্ছে ডিউটেরিয়াম। ওকে, আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ডিউটেরিয়াম, আর 3 নম্বরটা হচ্ছে প্রোটিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা,
এটা হচ্ছে ট্রিটিয়াম। তো এটার প্রোটিয়াম বা হাইড্রোজেন এটাকে প্রকাশ করা হয় H, এটাকে প্রকাশ করা হয় D দ্বারা, আর এটাকে প্রকাশ করা হয় T দ্বারা। তো আমরা বলছিলাম পারমাণবিক সংখ্যা একই এবং ভর সংখ্যাগুলো কি থাকবে, ভিন্ন ভিন্ন থাকবে। এখানে যদি আমরা দেখি যে হাইড্রোজেনের, এখানে আমাদের হাইড্রোজেন যেটা, এই হাইড্রোজেন এখানে ভর সংখ্যা, আমার পারমাণবিক সংখ্যা কিন্তু সাধারণত 1, ভর সংখ্যা এই ক্ষেত্রে 1, ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1। এই ক্ষেত্রে আমার ডি যেটা, সেটা হচ্ছে ভর সংখ্যা হয়ে যাবে 2, পারমাণবিক সংখ্যাটা আমার, আচ্ছা ভর সংখ্যাটা উপরে হবে, ভর সংখ্যাটা উপরে, ভর সংখ্যা হবে 2, পারমাণবিক সংখ্যা 1ই থাকবে। এরপরে টি, ভর সংখ্যা হবে 3, আর পারমাণবিক সংখ্যা তো একই থাকবে। আমরা বলছি পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন হবে। পারমাণবিক সংখ্যা যে আমরা বলছিলাম যে সকল বললের পারমাণবিক সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। তো এই যে আমাদের এটাকে আমরা বলছি প্রোটিয়াম বা হাইড্রোজেন, ডিউটেরিয়াম এই যে আমাদের 2, এবং ট্রিটিয়াম বলতেছি আমরা টি, এই যে প্রকাশকটা। তো এই ক্ষেত্রে আমার পারমাণবিক নিউট্রন সংখ্যাটা যদি বলি, এখানে নিউট্রন সংখ্যা কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেন নিউট্রন সংখ্যা, এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কিন্তু 0 হবে। এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আমার আসবে 1, কারণ 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, আর এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আসবে 2, তার 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 2 হয়। এই তো এই গেল আমাদের কি আইসোটোপের আলোচনা। আইসোটোপের তেমন এখানে আমাদের আলোচনা নাই, তবে এতটুকু আছে এই বিষয়টুকু। তাহলে আমরা বলছিলাম আইসোটোপ কাকে বলে, যে সকল পরমাণুর সাধারণত আমরা বলছিলাম যে পারমাণবিক সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের কি বলে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তো এই বিষয় একটা গেল। এরপরে নেক্সট যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর, এই একটা বিষয়। তাহলে পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটা আমরা কিভাবে বুঝবো। তো এখানে একটা বিষয় আমাদের সমস্যা হয়, যেটা কিনা আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য। আচ্ছা, পারমাণবিক ভর, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা হয়, এই বিষয়টা। পারমাণবিক ভরটা, পারমাণবিক ভর এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি, দশমিক আসবে না, ভগ্নাংশ আসবে না, দশমিক আসবে না, এবং কি আমরা বলছেন দশমিক। আমরা পূর্ণ সংখ্যা বলতে কি দশমিক, পূর্ণ সংখ্যা কি দশমিক না, যেটাকে দশমিক পূর্ণ সংখ্যা নয়, অপূর্ণ সংখ্যা যেটা আমরা বলতেছি, অপূর্ণ সংখ্যা বলতে কি দশমিক আসবে। তো এখানে এই যে পারমাণবিক ভর কখনো আমাদের দশমিকে আসবে না, দশমিকে যে মানটা আসবে, এই যে যেটা আমার আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, ওকে, পারমাণবিক ভর যেটা আপেক্ষিক পারমাণবিক ভর, এই মানটা আমাদের দশমিকে আসবে, দশমিক। আচ্ছা, দশমিকে আসবে। যেমন আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, এই যে 35.5, এরপরে কোপারের কথা যদি চিন্তা করি তাহলে 63.5। এই যে যেগুলো দশমিকে যে মানগুলো আছে, এই মানগুলো সাধারণত কি, এগুলোকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আর এই যে আমাদের পূর্ণ সংখ্যায় যেগুলো মানগুলো আছে, যেমন আমরা যদি বলি যে ক্যালসিয়াম কত 40, ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম হচ্ছে কত 40, এই যে এটা হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে একটা কথা মনে রাখতে হবে যে ভর সংখ্যা কখনো দশমিকে আসবে না, আর যেটা আপেক্ষিক পারমাণবিক ভর সেটা হচ্ছে দশমিকে আসবে। এবং আমরা যদি একটু সংজ্ঞাতে যাই যে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, ভর সংখ্যা আমরা যদি বলি যে নিউট্রন সংখ্যা, এবং আমরা যদি এভাবে বলি যে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা, নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, তাহলে আমরা পাবো ভর সংখ্যা। এটা আমাদের দশমিকে আসবে না। এখন আরেকটা জিনিস এখানে, যদি আপেক্ষিক পারমাণবিক ভর কি, আপেক্ষিক পারমাণবিক ভরটা এই অংশটার সাথে সম্পর্কযুক্ত। কোনটা, এই অংশটুকুর সাথে। এই যে এটা যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এই যে কার্বন পরমাণুর 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী, কত গুণ ভারী। এটা কি বলছে যে কোনো একটি, আমরা যদি এভাবে বলি যে মৌলের একটি পরমাণু, সেটা একটু মিশাই দিই।
তাহলে আমরা বলতেছিলাম যে মৌলের একটি পরমাণুর ভর, আচ্ছা কোনো মৌলের একটি পরমাণুর ভর, কোনো মৌলের একটি পরমাণুর ভর, কোনো মৌলের একটি পরমাণুর ভর, এই যে এই কথাটা লিখতে হবে যে কার্বন 12 আইসোটোপের, এইটা কথা লিখতে হবে, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী, এই যে এই কথাটা লিখতে হবে। কার্বন 12, এই যে কার্বন 12, এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী তাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তাকে যে মৌলের কথা বলা হচ্ছে তাকে ওই মৌল আর কি, যে মৌলটার কথা বলা হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী তাকে ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তাহলে এটা কিন্তু আমার ফ্র্যাকশনে আসতে পারে, দশমিকে আসবে, কিন্তু যেটা আমার ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা কিন্তু একই কথা নয়, তাহলে এটা দশমিকে আসতে পারে। আবার দেখা যায় ভর সংখ্যার সাথে মিল লক্ষ্য করা যায়, এই আপেক্ষিক পারমাণবিক অনেক সময় মিল একই রকম সংখ্যা আমরা পাই, তো সেটা একই আসলেও কিন্তু আমার দুইটা একই কথা নয়, এটা দশমিকে আসে কিন্তু ভর সংখ্যা দশমিকে আসে না। এই কথাটা মনে রাখলেই আমাদের এই পার্থক্যটা বুঝতে কি হবে, সহজ হবে। এখন ঘটনাটা হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার যে সূত্র, আচ্ছা সূত্রটা একটু নিচের দিকে লিখে দেই। ওকে, তাহলে আমরা যদি আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কি করি, বের করি। আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে আপেক্ষিক কোনো মৌলের, আচ্ছা আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর এটা সমান সমান আমরা লিখব কি মৌলের একটি পরমাণুর ভর, যে মৌলটার বের করব ওইটার একটি পরমাণুর ভর দিতে হবে। মৌলের একটি পরমাণুর ভর, আচ্ছা মৌলের একটি পরমাণুর ভর, উপরে দিব। আর এই যে কার্বন 12 আইসোটোপের, এটা কথা নিচে লিখতে হবে। উপরে আমরা যে অংশটুকু লিখব মানে বাই দিয়ে, বা নিচে যে অংশটা লিখবো এই অংশটুকু কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর 1/12 অংশের ভর নিচে দিব। তাহলে এই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর, আমি ভরটা লিখি এখানে, ভরটা হচ্ছে 1.66 × 10⁻²4 এত। এই যে আমাদের কার্বন 12 আইসোটোপ, মানে 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর হচ্ছে কত, 1.66 × 10⁻²4। এটা আমরা যদি কি করি মৌলের একটি পরমাণুর ভর, মানে যে মৌলটা আমরা বের করব ওই মৌলটা যে একটা পরমাণুর ভরটা যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে যদি একটি মৌলের পরমাণু ভর দেওয়া থাকে তাহলে ওইটা উপরে দিয়ে এটা দ্বারা ভাগ করলেই আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের হবে। আর যদি মৌলের একটি পরমাণুর ভর দেওয়া না থাকে, যদি দেওয়া না থাকে সেটাও কিন্তু বের করা যায়। কিভাবে? আচ্ছা উপরেরটুকু একটু মিশাই দিই। ওকে, তাহলে এই যে আমরা যদি এরকম করি যে মৌলের একটি পরমাণুর ভর কিভাবে বের করা যায়, মৌলের একটি পরমাণুর ভর এটা বের করার জন্য এই যে ইকুয়াল দিয়ে কি লিখব, ভর সংখ্যাটা দিব উপরে, যে মৌলটার বের করব ওইটার ভর সংখ্যা উপরে, আর নিচে অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.02 × 10⁻23 এই সংখ্যাটা উপরে দিব, তাহলে একটি পরমাণুর ভর বের হবে। এই যে তাহলে আমরা কি মৌলের একটি পরমাণুর ভর এইটা বের করার জন্য, এই যে মৌলের একটি পরমাণু এটা বের করার জন্য এখানে কি করব, এই ভর সংখ্যাটা যে মৌলটা বের করব ওইটা উপরে দিয়ে এই অ্যাভোগাড্রোর যে মানটা আছে, সংখ্যাটা আছে, এটা দ্বারা ভাগ করব, তাহলে আমার মৌলের একটি পরমাণুর ভর বের হবে। তো আমরা এখন দেখি, আমরা যদি বলি সোডিয়ামেরটাই দেখি। আচ্ছা সোডিয়াম কত, ভর সংখ্যা কিন্তু 23, ওইটা ভর সংখ্যাটা উপরে দিয়ে দিব, এবং এই 6.02 × 10⁻
23, এটা কিন্তু বইতে নাই, এই চ্যাপ্টারের মধ্যে নাই যে একটি মৌলের পরমাণু কীভাবে বের করা যায়। এটা আমি এখানে দেখাচ্ছি। এই যে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে একটি, এই যে সোডিয়ামের একটি, এই যে সোডিয়াম মৌলটাতে আছে ওটার একটি পরমাণুর ভর বের হবে। এখানে দিয়ে আমরা এটা যদি ভাগ দেই তার আপেক্ষিক পারমাণবিক ভরটা বের হবে। তাহলে আমরা একটু ভাগ করে দেখি। তাহলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। 23 ভাগ হচ্ছে কত, 6.002 6.02 ইন্টু 10 পাওয়ার কত, 10 পাওয়ার 23, 10 পাওয়ার 23 ব্র্যাকেট ক্লোজ। এই যে আমাদের মানটা আসতেছে কত, আচ্ছা মানটা আমরা একটু লিখে ফেলি। মানটা সে 3.820, তারপর হচ্ছে 598, তারপর হচ্ছে 007 ইন্টু 10 পাওয়ার 23। আমি সম্পূর্ণটা লিখলাম, এটা সম্পূর্ণটা না লিখলে হয়। তো এই মানটা আমার এখানে উঠাই আছে, এই মানটা এখানে উঠাই আছে, জাস্ট আমি এটা দ্বারা ভাগ করে দিতেছি। এই যে একটি এখানে এই যে এই মানটা এখানে বসাই দিই, এটা দ্বারা ভাগ করে দিলে এই সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের হবে। তাহলে এটাকে ভাগ করব, ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিলে 1 কত 66 ইন্টু 10 ইনভার্স 24। আচ্ছা ওকে, এই যে আমার মান আসতেছে কত, 23.01। তার মানে কত, আমরা লিখতে পারি 23 পয়েন্ট হচ্ছে কত 01, তার মানে 23 আমরা লিখতে পারি, 23 লিখতে পারি। এখন ঘটনা দেখো, এটা কিন্তু দশমিকের পরে আরও মান আছে, কিন্তু আমরা দেখো এই যে যেটা ভর সংখ্যা, এটা কিন্তু আমাদের দশমিকের পরে কোনো মান নেই। তার মানে আমরা বলছি আপেক্ষিক পারমাণবিক ভর দশমিকে মান আসে বা ফ্র্যাকশন হয়, কিন্তু ভর সংখ্যা যেটা সেটা আসলে কি হয় না, ফ্র্যাকশন হয় না। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা যদি একটি মৌলের, তাহলে আমরা কি বললাম, একটি মৌলের যদি দেওয়া থাকে, একটি মৌলের পরমাণুর ভর যদি দেওয়া থাকে, যে মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে সেটা যদি একটি পরমাণু ভর দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই, এটা বের করতে হবে না। আর যে মৌল যদি দেওয়া না থাকে তাহলে এভাবে আমরা কি করব, যেটা বের করতে বলবো ওর ভর সংখ্যাটা উপরে দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যাটা দ্বারা ভাগ দিলে একটি মৌলের পরমাণু ভর বের হবে। এবং ওটাকে আমরা যদি কি করি, এই যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর 1/12 অংশের ভরটা দ্বারা যদি ভাগ দেয় তাহলে আমার আপেক্ষিক পারমাণবিক ভর কী হবে, বের হবে। এইটা আমরা দেখলাম আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করা যায় তার নিয়ম। এরপরে আরেকটা বিষয় যে এখান থেকে আইসোটপগুলো, যে আমাদের আইসোটপ কিন্তু বিভিন্ন রকম আইসোটপ আছে, যেমন কোপারের আছে, কার্বনের আছে, হাইড্রোজেনের আছে। তো এই আইসোটপগুলো আমাদের প্রকৃতিতে কিছু পার্সেন্টেজ পাওয়া যায়, মানে 100-এর মধ্যে কোনটা কতটুকু পাওয়া যায়, মানে যে আইসোটপগুলো আছে এগুলো প্রকৃতিতে আমরা পেয়ে থাকি। তো এগুলো সাধারণত আমরা যে আমাদের মাপার যে হিসাবটা সেটা 100% থেকে হিসাবটা করা হয়, মানে 100-এর মধ্যে মানে ক্লোরিনের 2টা আইসোটপ আছে। তো 2টা আইসোটপ, একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 35। তো 37টা কতটুকু পাওয়া যায় প্রকৃতিতে এবং 35টা প্রকৃতিতে কতটুকু পাওয়া যায়। তো সেটা থেকেই আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করবো, এই যে পরে যে আইসোটপের প্রকৃতিতে পাওয়া পার্সেন্টেজ থেকে বা শতকরা থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা এখন আমরা দেখব। ওকে, তাহলে এখন দেখব যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা এরকম প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ক্লোরিনের 2টা আইসোটপ আছে, একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 35। এইটা তো ভর সংখ্যা আমরা এইভাবে লিখি যে 37, এই যে ক্লোরিন এভাবে দিলাম, এটা প্রকৃতিতে পাওয়া যায়, যেটা 37 এটা 25% পাওয়া যায়, 25% পাওয়া যায় প্রকৃতিতে। আর এখানে আমরা লিখলাম যেটা ক্লোরিন দিয়ে এখানে লিখলাম 35, যেটা 35 সেটা পাওয়া যায় হচ্ছে কত 75%। তাহলে 100-এর মধ্যে হিসাব করলে এই দুটো যোগ করলে কত আসে, 100%। মানে প্রকৃতিতে এই ক্লোরিনের 2টা আইসোটপ, একটা হচ্ছে 35 যেটা কিনা 75% পাওয়া যায়, এবং এইটা হচ্ছে কত 37 যেটা 25% আমরা পেয়ে থাকি প্রকৃতিতে। তো এখন আমরা যদি এখন এটার বলি, আমরা এখন তো মূলত বলতেছি গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কীভাবে নির্ণয় করব। তাহলে এখন এই ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক, ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইকুয়াল কি হবে, কি কাজটা করতে হবে, এখানে দেখো এই যে 35, যে আইসোটপটা 35 সেটার 75%, যার
এই যে দেখো আইসোটপ তার পার্সেন্টকে গুণ করব, এই যে 35 ইন্টু কত, এটা পাওয়া যায় কত 75, এই যে 75 গুণ করবে, এটা ব্র্যাকেট দেবো, এরপরে একটা যোগ, এই যে 37 যেটা আছে 37 এটা পাওয়া যায় কত 25, এই যে এটাকে গুণ দিব, এই যে 25। তার মোট কথা কি, যার এই আইসোটপটা প্রকৃতিতে কত পাওয়া যায় ওই মানটুকু এবং তার ভরটা ওইটা কি দেবো, গুণ করে দেব। গুণ দেওয়ার পরে নিচে 100 দিব, নিচে 100 দিব, তাহলেই এটার আপেক্ষিক পারমাণবিক ভর কী হবে, বের হবে। আমরা একটু দেখি ক্যালকুলেশন করে, 35 ইন্টু 75 যোগ 37 ইন্টু হচ্ছে কত 25, তাহলে ভাগ হচ্ছে, আমরা যদি ইকুয়াল করি ভাগ 100, তার মানে আমরা যদি এটা ভাগ করে থাকি, এটা ভাগ করলে আমার ক্যালকুলেশন করলে আসতেছে কত 35.5, 35 এই যে 5, এই মানটা আসতেছে 35.5। ওকে, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 35.5, এইটা হচ্ছে আমার ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমার কাজটা কি করতে হবে, আমার পার্সেন্টেজ থেকে, মানে প্রকৃতিতে আইসোটপের যে পার্সেন্টেজগুলো আছে বা শতকরাগুলো আছে এগুলো কি করব, মানে কোনটা কতটুকু পাওয়া যায়, যেমন এইটা 75% পাওয়া যায় এইটা, এবং তার ভর এবং পার্সেন্টেজটা গুণ করে দিব, গুণ করে মাঝে যোগ, পরেরটা কতটুকু পাওয়া যায় এটাকে যোগ করে দেবো, 100 দ্বারা ভাগ করে দিলেই আমাদের কি বের হবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের হবে। এই যে আমাদের একটা প্রক্রিয়া, এটা গেল গড় আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করে দেয়। এখন আরেকটা কথা হচ্ছে যে এইটা থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে আমি পার্সেন্টেজগুলো নির্ণয় করব, পার্সেন্টেজ কীভাবে নির্ণয় করা যাবে। মনে করো গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে ক্লোরিনের, এটা ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এখানে আমাদের এই মানগুলো যদি আমরা এই যে এটা একটু মিশাই দেই, আচ্ছা এটা একটু মিশাই দিলাম, মানে প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে, প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে, এবং এগুলো মনে করো এগুলো নাই, এই মানগুলা, আচ্ছা এই মানগুলা আমরা ধরে নিলাম যে এই যে আইসোটপগুলো দেওয়া আছে, আইসোটপ কত, আমরা ক্লোরিনের আইসোটপ একটু আগে দেখছিলাম, একটা হচ্ছে 35 ক্লোরিন, আরেকটা হচ্ছে 37। আচ্ছা এগুলো দেওয়া আছে এবং বলছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5, এটা যদি হয় তাহলে এদের পার্সেন্টেজ বের করো, মানে 35 এটা কত পার্সেন্ট পাওয়া যায়, 37 এটা কত পার্সেন্ট পাওয়া যায়, এটা বের করো। তাহলে আমরা কী কাজটা করব, এখানে প্রথম যে কাজটা এটা লিখবো ধরি, যেটা এই যে 35 যেটা ক্লোরিন সেটা ধরি x% পাওয়া যায়, মানে 100-এর মধ্যে x% পাওয়া যায়, যেটা 37 এটা পাওয়া যাবে কত, আমরা 100-এর মধ্যে যদি x% পাওয়া যায় তাহলে 37টা কত পাওয়া যাবে, তাহলে 100 থেকে এই যে x% যদি আমরা কি দিই, বাদ দিই, এই যে 100-এর মধ্যে মানে 100% থেকে আমরা যদি x% কি দিই, বিয়োগ দিয়ে দেই, মানে 100 থেকে আমরা x% যদি বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা কিন্তু বাকিটুকু পাবো। 100-এর মধ্যে x% তো এটা গেল, তাহলে এই x বাদ দিলেই বাকি যতটুকু অংশ থাকবে, এই বাকি যতটুকু অংশ থাকবে মানে এই পার্সেন্টটা, মানে যতটুকু অংশ থাকবে সেটাই হচ্ছে আমার কি, এই যে 37টা পাবো। তাহলে এটা যদি 100-এর মধ্যে x ধরি তাহলে 100 থেকে x বাদ দিলে এটা পাবো, এটা হচ্ছে কথা। এই যে আমরা এইভাবে প্রথম কাজটা একটু করতে হবে। আর এইটা তো আমাদের কত, এই মানটুকু আমার কত দেওয়া আছে আপেক্ষিক, এটা হচ্ছে 35.5, এই মানটুকু আমার দেওয়া আছে। ওকে, আচ্ছা এরপরে নেক্সট কাজটা, তাহলে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে সূত্রটা কি জানি, গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করার জন্য এই যে এইটা ইকুয়াল গড় আপেক্ষিক পারমাণবিক, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক, ওকে আপেক্ষিক পারমাণবিক ভর, মানবিক ভর, এইটা সময় আমরা কি লিখতাম, এখানে লিখতাম ওই যে কতটুকু পাওয়া যায়, 35টা পাওয়া যায় কত x%, তাহলে এটা গুণ করে দিব পার্সেন্টেজ, হ্যাঁ এই যে এটা যোগ কত দিব, এই যে এই অংশটুকু কত 100 বিয়োগ হচ্ছে কত x, এটার সাথে কত, এটা মূলত কত যে পার্সেন্টটা, এইটা যে পার্সেন্টটা পাই এটা তো পার্সেন্টটা কত, যে 37 থেকে পাইছি, তাহলে 37 ইন্টু হচ্ছে কত 37, আর নিচে কত থাকে, নিচে 100 থাকে, নিচে 100। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু দেওয়া আছে 35.5, তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা 30 কি লিখবো, 5 লিখবো, ইকুয়াল, এই যে ইকুয়াল দিলাম, এরপরে এটা কত হবে 35x যদি গুণ করি প্লাস, আর এটা গুণ করলে কত 3700, মানে এটা আসতেছে, এবং মাইনাসটা যদি দেই তাহলে 37x। ওকে, আর নিচে থাকে আমাদের 100।
তাহলে আর যদি গুণ করি, এই যে এটার নিচে কিন্তু 1 আছে, এটার নিচে 1, আর গুণ করলে কত হয়, আর গুণ করলে 3550 হবে এটা। আর এখানে আমার এই 35টা এক্স, 37x থেকে 35x বাদ দিলে আমার -2x থাকে, তার মানে 3700 মাইনাস হচ্ছে কত 2x। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এই 2xটা এদিকে নিয়ে এটা বিয়োগ করে দিই, তাহলে এই -2xটা এদিকে আসলে কি হবে +2x, আর এই যে এইটা এই অংশটুকু আমরা ওইদিকে পাঠিয়ে দিব, এই যে 3700 আর এটা হচ্ছে বিয়োগ হচ্ছে কত 35, তারপরে কত 5 আর হচ্ছে কত 35 আর কি, এটা 0 ছিল, আচ্ছা 0। এখন আমরা যদি এটা বিয়োগ করি, আচ্ছা এটা উপরের দিকে একটু লিখি, এটা একটু মিশাই। আচ্ছা আমরা যদি এখানে বিয়োগ করি, বিয়োগ করলে কত, এই যে 3700, তার মানে এখানে এটা কিন্তু 0, এটা 0, তার মানে আসতেছে 150, তাহলে 2x ইকুয়াল টু এটা বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে 150 আসে, আচ্ছা 150, তাহলে x 150 ভাগ হচ্ছে কত 2 ইকুয়াল টু হচ্ছে কত 75, তাহলে x যেটা 35, এই যে x এর মান আমরা পাইছি, x এর মান কত 35, তার মানে এই যে x এর মান কত 35, তার মানে এটা কত 75%, x এর মান পাচ্ছি কত 75, মানে যেটা কোলন 35 ছিল সেটা 75% পাওয়া যায়। আর যেটা 37, এই 37 কত 100 মাইনাস x এর মান কত 75 পাইছি, তার মানে 100 বিয়োগ হচ্ছে 75, তার মানে কত 25। তাহলে যে আইসোটোপটা ক্লোরিনের 37 সেটা আমরা পাচ্ছি 25%। এই যে আমরা পার্সেন্টেজও বের করলাম। তাহলে এটা কোথাও আছে যে গড় আপেক্ষিক পারমাণবিক কীভাবে নির্ণয় করা যায় এবং গড় আপেক্ষিক পারমাণবিক থেকে কীভাবে আইসোটোপের প্রকৃতিতে পাওয়া পার্সেন্টেজ বা শতকরা নির্ণয় করা যায়, সেই প্রক্রিয়াটা আমরা দেখলাম। এরপরে কিন্তু পার্টটা দেওয়া আছে কি, যে আইসোটোপের ব্যবহার, যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই আইসোটোপগুলোর ব্যবহারগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এবং এখানে কিছু এমসিকিউর জন্য আইসোটোপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই আইসোটোপের ব্যবহারগুলো অবশ্যই সুন্দর করে রিডিং করে এবং আমাদের এগুলো কী রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো আমাদের আজকের এই পার্ট হচ্ছে আমাদের সর্বশেষ, আজকে এটা শেষ করলাম। এরপরে আমাদের নেক্সট অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।